গভর্নমেন্টের যে ভিশন যে আমরা ডিজিটাল ইকোনমি থেকে এখন স্মার্ট বাংলাদেশ করব এবং স্মার্ট বাংলাদেশ করতে গেলে উনি যে প্রশ্নগুলো তুলেছেন যে এনবিআর এর যে অটোমেশন করতে হবে, ইন্টিগ্রেটেড সিস্টেম করতে হবে, রিটার্নগুলো অনলাইন সাবমিট, সেই ব্যাপারে এখন আপনার দিক থেকে এক্সপেকটেশন কি, আপনি যদি 3-4 মিনিট মধ্যে বলতে পারেন। জি, থ্যাংক ইউ। ধন্যবাদ আরিফ ভাই এবং আসসালামু আলাইকুম সবাইকে। অনলাইন বা ডিজিটালাইজেশন করতে হবে, এটার তো কোনো বিকল্প নাই এবং এর প্রত্যেকটা সরকারি কাজ, সার্ভিস ডেলিভারি, সিটিজেন সার্ভিসেস, এটাকে আমাদেরকে ডিজিটালাইজেশন করতেই হবে কয়েকটা কারণে। 1 নম্বর কারণ হচ্ছে স্বচ্ছতা, অ্যাকাউন্টেবিলিটি। 2 নম্বর কারণ হচ্ছে একটা অডিট ট্রেল রয়ে যায় যখন আপনি একটা অনলাইনে কোনো কাজ করেন, এবং 3 নম্বর হচ্ছে এফিশিয়েন্সি বাড়ে, প্রোডাক্টিভিটি বাড়ে, এফিশিয়েন্সি বাড়ে। তো এখানে আমাদেরকে এনবিআর কে ডিজিটালাইজ সম্পূর্ণভাবে করতে হবে। শুধুমাত্র ব্যাংক এখন করা যাচ্ছে, কিন্তু আপনার ট্যাক্স রিটার্ন থেকে শুরু করে ট্যাক্স রিফান্ড, অডিটিং, মানে প্রত্যেকটা প্রক্রিয়াকে এখানে এখানে একটা ব্যবস্থা করা হয়েছে। সমস্যা যেটা হচ্ছে, আমি এখানে একটু এই ফাঁকে যদিও হয়তো প্রাসঙ্গিক অতটা না, তারপরে বলে রাখি যেহেতু মাননীয় প্রতিমন্ত্রী রয়েছে এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, ব্যাটের কাজটা কিন্তু করেছে ভিয়েতনামের একটা কোম্পানি। ভিয়েতনাম কিন্তু আমাদের একজন প্রতিদ্বন্দ্বী কোম্পানি দেশ, তাদের সাথে আমরা প্রতিযোগিতা করি বিভিন্ন বিদেশি মার্কেটে। তাদেরকে দিয়ে যখন আমরা এই ধরনের একটা কাজ করাই, তাদের কাছে কিন্তু প্রত্যেকটা কোম্পানির, বাংলাদেশের প্রত্যেকটা ব্যবসার সমস্ত ইনফরমেশন কিন্তু রয়েছে। সো আমরা এই ধরনের কাজ কেন বিদেশি কোম্পানিকে দিয়ে করব, এটা আমার মাথায় ঢোকে না। যে কোনো সরকারের যেখানে ডেটাবেস রয়েছে সেই ধরনের কাজ কোনো বিদেশি কোম্পানিকে দিয়ে করা উচিত না। যাই হোক, আমি অন্য একটু কথায় আসি। আপনি স্মার্ট বাংলাদেশের কথা বলেছেন। ডিজিটাল লাইফস্টাইল কিন্তু অনেকটা ডিজিটাল হয়ে গেছে। এইখান থেকে আমরা কিভাবে এখন স্মার্ট করব? স্মার্ট বাংলাদেশের 4টা যে কম্পোনেন্ট আমরা সবাই জানি, যে স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি এন্ড স্মার্ট সোসাইটি। প্রথম দুইটা যেটা স্মার্ট সিটিজেন, এই দুটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং তার মধ্যেও ইম্পর্টেন্ট হচ্ছে স্মার্ট গভর্নমেন্ট। যে কথাটা বলছিলাম, গভর্নমেন্ট যদি তার সার্ভিস ডেলিভারি গুলো, যে নাগরিকের সেবাগুলোকে অনলাইনে নিয়ে আসতে পারে, ডিজিটালাইজেশন করে ফেলতে পারে, তাহলেই তো সিটিজেনরা সেগুলোকে ব্যবহার করা শুরু করবে এবং তখন তারা স্মার্ট হবে। তারা এমনি স্মার্ট কি হবে? শুধু আমরা তাদেরকে কম্পিউটার সায়েন্স শিখালাম, স্কিল ডেভেলপমেন্ট করে দিলাম, তাদেরকে তো সেগুলোকে ইউজ করতে হবে। আপনাকে স্মার্টলি যদি ইউজ না করার সুযোগ থাকে, কন্টেন্ট যদি না থাকে, কন্টেন্ট ব্যবহারের যদি সুযোগ না থাকে, তাহলে তো সে স্মার্ট সিটিজেন হতে পারবে না। তো সবার প্রথমে গভর্নমেন্টকে স্মার্ট হতে হবে, অর্থাৎ সিটিজেন সার্ভিস গুলোকে স্মার্ট করতে হবে। তাতে দেখা যাবে যে স্মার্ট সিটিজেন তৈরি হচ্ছে, এবং স্মার্ট সিটিজেনরা ইকোনমিতে তখন বিভিন্ন অ্যাক্টিভিটি করে স্মার্ট ইকোনমি বাড়াবে, এবং অটোমেটিক্যালি স্মার্ট সোসাইটি। আমি ডিটেইলে গেলাম না, আমি আরো কয়েকটা পয়েন্ট আছে সেগুলো একটু হাইলাইট করতে চাই। আমাদের এমন কিছু পলিসি এই সামনের বাজেটে আমরা দেখতে চাই, যেখানে স্কিল ডেভেলপমেন্টের উপরে জোর দেওয়া হবে এবং ইনভেস্টমেন্ট কিভাবে অ্যাট্রাক্ট করা যায় সেটার জন্য যদি ইনসেনটিভ দিয়ে হোক, ট্যাক্স রিবেট দিয়ে হোক, যেভাবেই হোক না কেন, স্কিল ডেভেলপমেন্ট এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এই দুইটাতে আমাদের কিন্তু মনোযোগী হতে হবে আগামী নীতিমালা প্রণয়নের সময়। স্কিলড এইচআর যেটা আমি যখন বলছি, স্কিলড এইচআর মানে হচ্ছে যেগুলোকে হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য যে স্কিলগুলো, আমি একটু টেকনোলজি ওরিয়েন্টেড কথা বলছি যেহেতু আমি টেকনোলজি নিয়ে কাজ করি। এইগুলোতে, এই ফ্রন্টিয়ার টেকনোলজিস গুলোতে আমাদেরকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। কেননা আমরা জানি যে আমরা এখন যে কাজগুলো করছি, আমরা বলি যে প্রায় আমাদের 6.5 লাখ ফ্রিল্যান্সার রয়েছে। তারা যে কাজটা করে, তারা হয়তো ঘন্টায় হয়তো $5 থেকে $10 ইনকাম করে। সে যদি একটা ভালো স্কিল হতে পারে, সেটা কিন্তু 2 থেকে 3 গুণ বেড়ে যেতে পারে। সে কিন্তু $15, $25, $30 পর্যন্ত তখন ইনকাম করতে পারবে, এবং তখন অটোমেটিক্যালি আমাদের এক্সপোর্ট আর্নিং কিন্তু 2 থেকে 3 গুণ বেড়ে যাবে। সো এটা খুব ইম্পর্টেন্ট, এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করা দরকার। আরেকটা হচ্ছে যে আমাদের কান্ট্রি ওয়াইড একটা রোবাস্ট ইনফ্রাস্ট্রাকচার দরকার। সত্যিকার অর্থে যদি আমরা সারা বাংলাদেশে সুলভ মূল্যে, দ্রুত গতি সম্পন্ন ভালো ইন্টারনেট, ভালো কোয়ালিটির ইন্টারনেট ছড়িয়ে দিতে পারি, শুধুমাত্র এই ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে, আমরা দেখবো যে একেবারে প্রত্যন্ত অঞ্চলের ছেলেমেয়েরা তারা নানা রকমের আউটসোর্সিং জব করছে, তারা ফরেন কারেন্সি নিয়ে আসতে পারছে, ডিজিটাল কমার্স করছে, তারা অনলাইনে বসে বিভিন্ন জিনিস বিক্রি করা শুরু করছে, এবং অটোমেটিক্যালি সেটা যে স্মার্ট ইকোনমির পথে তারা আমাদের কন্ট্রিবিউট করা শুরু করতে পারছে। এই বিষয়ে আমি একটু মনোযোগ আকর্ষণ করতে চাই এনবিআর এর, যে এইখানে এই ইনফ্রাস্ট্রাকচার তৈরির ব্যাপারে যে বিভিন্ন কর্পোরেট ট্যাক্সের কিছু ঝামেলা আছে, এআইটির ঝামেলা আছে, আমি ডিটেইলে যাচ্ছি না সময়ের অভাবে, এইগুলো একটু রিভিজিট করতে হবে। ডিটেইল প্রপোজাল কিন্তু পাঠানো হয়েছে এনবিআর এর কাছে এবং এফবিসিসিআই এর কাছে।
ট্যাক্স হলিডে এটা নিয়ে আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের সফটওয়্যার এবং আইটি এনেবল সার্ভিসেস এর উপর থেকে ট্যাক্স হলিডে যেটা ছিল 100% ট্যাক্স হলিডে, সেটা এই বছর শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ জুনের পর জুলাই থেকে এই আইটি কোম্পানিগুলোকে কিন্তু ট্যাক্স দেওয়া শুরু, কর্পোরেট ট্যাক্স দেওয়া শুরু করতে হবে। আমরা 2021-এ যখন আমরা কোভিডের সময় থেকে জাস্ট ঘুরে দাঁড়ানো শুরু করার চেষ্টা করছি, তখন আমরা বলেছিলাম যে এটা 2031 পর্যন্ত এই হলিডেটা বাড়ানো উচিত। তার কারণটা হচ্ছে যে আমরা ঘুরে দাঁড়াচ্ছি, আমাদের সামনে একটা 2025-এর মধ্যে $5 বিলিয়ন একটা এক্সপোর্টের টার্গেট রয়েছে। এগুলো আমরা কোনোভাবেই করতে পারবো না যদি হঠাৎ করে একটা 25 থেকে 30% কম মানে কর্পোরেট ট্যাক্স দেওয়া শুরু করতে হয়। তার মানে কি? তার মানে আমার যে প্রোডাক্টের প্রাইস সেটা হঠাৎ করে 25 থেকে 30% বেড়ে যাবে। আমি কম্পিটিটিভনেস হারাবো এবং বিদেশের অন্যান্য কোম্পানির সাথে এমনি আমরা কম্পিট করে পারি না, দেশের মধ্যেই কম্পিট করে পারি না। তার মধ্যে আবার আমরা আমাদের এই প্রতিযোগিতার যে এজটা সেটা আমরা হারাবো। আপনার সময় শেষ। কয়েক সেকেন্ড। সো এইখানে আমাদের একটু এটা খুব ইম্পর্টেন্ট যে আমাদের 31 পর্যন্ত বাড়ানো দরকার। হয়তো তার 3 বছর আগে থেকে আমরা স্ট্যাগার করে একটু একটু করে কমাতে পারি এই হলিডেটা। আর লাস্ট হচ্ছে যে আমাদের যে ডিজিটাল ডিভাইস ম্যানুফ্যাকচারিং, এগুলো আমাদের দেশে খুব শুরু হয়েছে, খুব মানে রিসেন্টলি শুরু হয়েছে। মোবাইল ফোন বানাচ্ছি আমরা, ল্যাপটপ বানাচ্ছি, নানা রকমের আইওটি ডিভাইস বানাচ্ছি। এখানে যে পার্টস গুলো রয়েছে এবং র মেটেরিয়ালস গুলো রয়েছে সেগুলোর উপর থেকে অবশ্যই আমাদের ডিউটি গুলো ওয়েভ করা দরকার, সো দ্যাট উই ক্যান এনকারেজ দ্য মেড ইন বাংলাদেশ এই জিনিসটা। এবং ডিজিটাল ডিভাইস যে স্মার্ট বাংলাদেশ যেখানে হচ্ছে, এখানে হাজার হাজার কোটি টাকার হার্ডওয়্যার লাগবে, ডিজিটাল ডিভাইস লাগবে, সবার হাতে স্মার্টফোন লাগবে, ট্যাবলেট লাগবে। সেগুলো যদি আমরা বাংলাদেশে প্রডিউস করতে পারি তাহলে কিন্তু আমাদের এই ডিজিটাল স্মার্ট বাংলাদেশের পথে অগ্রযাত্রাটা আরো। থ্যাংক ইউ ফর ইউর নাইস ডেলিভারেশন।